দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম জেকব মিল্টন। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের হাজার হাজার লোকজন একটা বিষয় আমাকে কখনো কখনো অনলাইনে এবং কখনো কখনো ইন্টারনেটে, ফেসবুকে বা বিভিন্নভাবে আমাকে রিকোয়েস্ট করেছিল একটা বিষয়ের উপরে একটু আলোকপাত করার জন্য। সে বিষয়টা অত্যন্ত টাচি, তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি তেমন জরুরি না বিধায় আমি খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু এটার উপরে আমি কাজ করেছি। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল, অনেকেই জানতে চেয়েছে শেখ মুজিবুর রহমান, ওনার বংশ পরিচয়, ওনার পূর্বপুরুষ কে কোথায় আছে, কে কি করছে, এই বিষয়টার উপরে আলোকপাত করার জন্য। এই বিষয়টার উপরে হঠাৎ করে এই গত 15 বছরে বা এই মুহূর্তে যে বিষয়টা এত জরুরি না, কেন বিষয়টার উপরে এত গুরুত্ব দেয়া হলো? আমি এই গুরুত্ব দেওয়ার আমি পক্ষে বা বিপক্ষে আমি কথা বলছি না, তবে বিষয়টা আমার কাছে অপ্রয়োজনীয়, যা বাংলাদেশের উন্নতির জন্য, অবনতির জন্য বা কোনো ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না। তবে বর্তমানের বাংলাদেশের অবৈধ সরকার বিষয়টিকে তাদের একটা টুলস হিসাবে ব্যবহার করে, যে তারা অত্যন্ত ভালো বংশের, অত্যন্ত শিক্ষিত বংশের, সফিস্টিকেটেড বংশের, অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে বিধায় তাদের কোনো কিছু জিনিস আছে, এন্টাইটেলমেন্ট, তারা মনে করে এটা তাদের প্রাপ্য। দেশ বা জাতি, দেশের লোকজন তাদেরকে তাদের এই প্রাপ্যটা দিতে হবে, তারা অলমোস্ট এটাকে দাবি করে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উইকিপিডিয়ায়, অনলাইনে আপনারা অনেকে দেখবেন, এবং কিছু কিছু পাঁচাটা লোকজন গত 15 বছরে অসংখ্য বই তারা পাবলিশ করেছে, অসংখ্য আর্টিকেল লিখেছে, এদেরকে পয়সা দিয়ে এগুলো লেখানো হয়েছে। স্পেশালি ইন্ডিয়ান আনন্দবাজার পত্রিকা, ক্যালকাটার বেশ কিছু লোকজন এবং বাংলাদেশের পাঁচাটা অনেক লোকজন এসব সম্পর্কে আলাপ আলোচনা করেছে। এবং শেষ দিকে, এবং একটা কথা এখন আর না বললেই না, আওয়ামী লীগ নমিনেশন পায় অথবা সিলেক্টেড এমপি যারা পার্লামেন্টে গিয়ে এখন এ কথা বলে যে এক একজনের আউলিয়ার নাম শেখ মুজিবুর রহমান। এক মহিলাকে বাংলাদেশের পার্লামেন্টে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন তার আউলিয়ার নাম শেখ মুজিবুর রহমান। পরিস্থিতিটা কোথায় গিয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারেন। আমার বক্তব্য শুরুতে আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমি এই বিষয়গুলো নিয়ে যখন আলাপ আলোচনা করছি, এর মধ্যে বাংলাদেশে এখন বোধহয় বিভাগীয় পর্যায়ে নির্বাচন হওয়ার একটা হাওয়া সব জায়গায় লাগছে। যারা লোকাল নির্বাচনগুলো করাচ্ছে, যেমন বরিশালে একজন লোফার টাইপ একজন লোক এবার নির্বাচন করতে যাচ্ছে। এই ভদ্রলোক, আমি তাকে ভদ্রলোক বলবো, আর কি করার, ওনার বাড়ি চরমোনাই নামের একটা জায়গা আছে, যেখানে এক পীরের দরগা করে খুলে বসেছে। তারা ওখানে বসে বসে তারা চিন্তা করে যে বাংলাদেশের লোকজন যদি ওখানে মেয়রাল ইলেকশনে ওই পীর সাহেবের, রিয়াল পীর, ভুয়া পীর আমি জানি না, ওই পীর সাহেবের একটা কুসন্তান আছে যার নাম ফাইজুল করিম, তাকে যদি ভোট দেয়, সে রীতিমতো তুলনা করে বসে তাকে ভোট দিলে আমাদের মহানবীকে ভোট দেওয়ার সামিল হবে। আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কায় ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীতায় যদি হাত পাখার বিপক্ষে কেউ ভোট দেয়, তার জন্য কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই ধরনের গাঁজাখড়ি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে কিভাবে মূল্যায়ন করব? তো সেও কিছুদিন আগে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার বংশ পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে শেখ মুজিবকে উনি এমন একটা পর্যায়ে নিয়ে ঠেকিয়েছে, উনি বলেছে যে উনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তার বংশধর, এবং পাশাপাশি এটাও বলেছে, আপনারা অনেকেই হয়তো জানেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার বংশধর। তো এদিকে যদি ধরে, তারা কোনো না কোনো ভাবে টেনে হিচড়ে সাবজেক্টে এভাবে করেছে। তো তাদের কথাবার্তা অনুযায়ী একটা জিনিস দাঁড়ায়, তারা বলেছে মোগল আমলে একজন ভদ্রলোক যার নাম ছিল শেখ আউয়াল দরবেশ, উনি মোগল আমলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছে ইরাক থেকে। তারা বলছে সে মিডল ইস্টার্ন ডিসেন্ট। এখন শেখ আউয়ালের
স্পেসিফিক কোনো ডকুমেন্টেশন কোনো জায়গায় ট্র্যাক করা যায় না। কেন ট্র্যাক করা যায় না? এই ডকুমেন্টগুলো নিয়ে যদি আপনি অনলাইনে সার্চ করতে যান বা যেদিকেই যান, একটা জিনিস বেরিয়ে আসে। তারা দেখে অনলাইনে গত 5-7 বছরে হঠাৎ করে কোথাকার কোনো গজিয়ে ওঠা লেখকরা নতুন নতুন তারা বই বের করেছে, নতুন নতুন পত্রিকায় লেখা শুরু করেছে, ব্লগ লেখা শুরু করেছে শেখ আউয়াল দরবেশকে নিয়ে। এখন আউয়াল দরবেশকে নিয়ে তাদের এই, আপনারা যদি তাদের অ্যানসেস্টরকে খুঁজতে যান, তাদের পরবর্তী জেনারেশনদেরকে খুঁজতে যান, তাহলে কিভাবে আসে? শেখ আউয়াল দরবেশকে তারা ধরেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওনার বংশধর, ওনাদের সরাসরি বংশধর। ওয়ারাস আমি যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওনার সন্তানদের তালিকা খুঁজে দেখেছি এবং ওনাদের ডিসাইপল যারা ছিল, ওনার কাছের যারা ছিল, তাদের নাম লিস্ট আমি যখন ওনাদেরকে ইনভেস্টিগেট করা শুরু করলাম, আমি ওখানে শেখ আউয়াল দরবেশের নাম কোনো জায়গায় খুঁজে পাইনি। এখন এখানে যাই হোক, খুঁজে পাওয়া যায় বা না যায়, আমি একটা জিনিস আমার সন্দেহ, শেখ আউয়াল দরবেশের সাথে শেখ মুজিব ফ্যামিলির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। একটা কারণে, প্রথমত শেখ আউয়াল যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর হয়েও থাকেন, ওনার সাথে ওটাকে কি বলে, শেখ মুজিবুর রহমান বা তার বাবা লুৎফর রহমান সাহেবের কোনো সম্পর্ক আমি খুঁজে পাই নাই, আমি দেখি না কোনো জায়গায়। এখন তারা কিভাবে দেখেছে? তারা বলছে শেখ আউয়াল দরবেশ, তার সন্তান শেখ জাহিরউদ্দিন, তার ছেলে শেখ জান মাহমুদ, তার ছেলে শেখ বোরহানউদ্দিন এবং শেখ বোরহানউদ্দিনের ছেলে শেখ একরামুল্লাহ। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, শেখ একরামুল্লাহর 2, 3, 4 ছেলে, তার ভিতরে একজন ছিল শেখ লুৎফর রহমান, আর একজনের নাম ছিল শেখ আব্দুল মজিদ। এখন এখানে একটা ক্যাচ, তারা এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করেছে। এক ঢিলে 2 পাখি মারার কি চেষ্টা করেছে? তারা একদিকে বলেছে লুৎফর রহমান অর্থাৎ একরামুল্লাহর যে 2 ছেলে ছিল, একটা হচ্ছে শেখ আব্দুল হামিদ এবং শেখ আব্দুল মজিদ। এখন এখানে একটা জিনিস আপনারা খুঁজে পাবেন, সেটা হচ্ছে শেখ আব্দুল হামিদ এবং শেখ আব্দুল মজিদ এরা ছিল ভাই। এখন তারা বলতে চাচ্ছে শেখ আব্দুল হামিদের ছেলের নাম লুৎফর রহমান, জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ একরামউদ্দিন, শেখ একরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল। শেখ লুৎফর রহমানের জন্ম তারিখ দেওয়া হয়েছে 1881 সালে। তো 1881 সালে যদি উনি জন্মগ্রহণ করে থাকেন, ওনার বাবা ছিলেন কে? শেখ আব্দুল হামিদ। 1881 সালে জন্মগ্রহণ করেছেন এবং ওনাকে ব্যাখ্যা করা হচ্ছে উনি ছিলেন ফরিদপুর মহকুমার, উনি নাকি সেরেস্তাদার ছিলেন। এখন এখানে একটা কথা উল্লেখ্য, 1881 সালে একজন সেরেস্তাদার অর্থাৎ একজন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে তারা ব্যাখ্যা করেছে সেরেস্তাদারকে তারা ইংলিশে ট্রান্সলেট করেছে, বলেছে ল ক্লার্ক। এখানেও একটা জিনিস মিথ্যাচার করা হয়েছে। ল ক্লার্ক বলতে ব্রিটেন এবং আমেরিকা একটা জিনিস বোঝায়, একজন ল ক্লার্কও কিন্তু অ্যাটর্নি। কিন্তু শেখ লুৎফর রহমানের খুব চালাকি করে শেখ লুৎফর রহমানের শিক্ষাগত যোগ্যতাটাকে কোথাও ক্লেম করা হয় না। এখন ক্লেম না করে তাকে সেরেস্তাদার বানানো হয়েছে। ওই যুগে 1905 বা 1910 ওই সময় সেরেস্তাদারের চাকরি যারা করতেন ইউজুয়ালি 8, 9 পাস, 10 পাস, ম্যাট্রিক পাস তারা করেন নাই, কারণ ম্যাট্রিক পাস যদি ওই সময় করতেন তারা অফিসার হতেন বা কোনো একটা কিছু হতেন। ওনাকে সেরেস্তাদার বানানো হয়েছে এবং উনি নাকি ওখানে ল ক্লার্ক ছিলেন। আমি এখানে প্রতিবাদ করে রাখলাম, আসলে ল ক্লার্ক বলতে ওই সময় বা এখন যা মিন করে সেটাকে মিন করে কি, ল ক্লার্ক হতে গেলে তার লাগবে, ওটাকে কি বলে, একজন অ্যাটর্নি হতে হবে। সো দেয়ারফর তাকে আর ল ক্লার্ক বলা যায় না, তাকে এটা বলা যায় যে সেরেস্তাদার বলতে
রেকর্ড কিপার যারা, তাদের কোয়ালিফিকেশন 8 পাস অথবা 10 পাস, এই ধরনের কেউ একজন ছিল। অ্যান্ড দ্যাটস ফাইন উইথ মি, কারণ এটা নিয়ে তারা ব্যাখ্যা করে না যে লুৎফর রহমান অ্যাটর্নি হয়েছে বা লুৎফর রহমান উচ্চশিক্ষিত একজন মানুষ ছিলেন, এই কথাটাকে ওখানে তারা বলে না। এখন আপনি আমি একটা জিনিস চিন্তা করে দেখতে পারি, সেটা কি, লুৎফর রহমানকে যেভাবে বলা হয়েছে যে উনি শেখ একরামুল্লাহর বংশধর, শেখ একরামুল্লাহর বংশধর দেখিয়ে তারা আবার মিসেস মুজিবকেও যাতে তোলার চেষ্টা করা হয়েছে। তারা বলেছে এই শেখ একরামুল্লাহর যে ছেলে, ওনার আরেক ছেলে ছিল, তার নাম শেখ আব্দুল মজিদ, শেখ আব্দুল মজিদের মেয়ে সায়রা খাতুন, শেখ সায়রা খাতুন, এরা ছিল চাচাতো বোন এবং এরা কাজিন একজন আরেকজনের, এবং ওনাকে ওখানে বিয়ে করানো হয়েছে। তো ওনাকে বিয়ে করানো হয়েছে, ভালো কথা, কিন্তু একটা সাবজেক্ট আমি কভার করতে পারি নাই। শেখ আউয়াল অথবা শেখ একরামুল্লাহ অথবা শেখ ওয়াজেদ ফ্যামিলির কোনো জায়গায় আমি লুৎফর রহমানের কানেকশন অথবা শেখ আব্দুল হামিদের কানেকশন আমি খুঁজে পাই না। কারণ মোগল আমল শুরু হয়েছে, আমি আপনাদেরকে বলি, মোগল আমল মোগল এরা 1526 থেকে 1761, এই সময়ের ভিতরে ইরাক এবং মিডল ইস্টার্ন ডিসেন্টদের ভিতরে আমি কারো নাম কোনো জায়গায় ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেও খুঁজে পাই নাই যেখান থেকে আপনারা শেখ আউয়াল দরবেশ থেকে তারা আব্দুল হামিদ পর্যন্ত এসে পৌঁছেছে। আমি কোনো কানেকশন কোনো জায়গায় খুঁজে পাই না। তো খুঁজে না পাওয়ার পরে আমার হাতে একটা অপশন ছিল যে ওই সময় টুঙ্গিপাড়ায় বা গোপালগঞ্জ এরিয়ায় তার আশেপাশে কারা ছিল। আপনারা জানেন বাংলাদেশের অনেক জায়গায়, বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা মুসলমান হয়েছে, হয় তারা মিডল ইস্টার্ন ডিসেন্ট, নতুবা ম্যাক্সিমামই ছিল লোয়ার কাস্ট হিন্দু। হতে পারে আমার বংশ, হতে পারে আপনার বংশ, বিভিন্নভাবে যারা পরবর্তীতে মুসলমান ধর্ম গ্রহণ করেছে তাতে দোষের কিছু নাই, কনভার্ট করেছে, মুসলমান হয়েছে। হয়তো আমার দাদার দাদা, তারপর দাদা হতে পারে কোনো একটা সময়, যেটার হিসাব আমার কাছে নাই। তার আমি বলতে পারবো না আমার দাদার দাদা বা পরদাদারা কোনো এক সময় ধর্ম প্রচার করতে মিডল ইস্ট থেকে ইন্ডিয়া এসেছিল, এর কোনো ব্যাখ্যা নাই। এবং আরো একটা কথা আছে, যখন আমি চিন্তা করলাম যে শেখ আউয়াল দরবেশ এবং তার পরবর্তী জেনারেশনের আগে পিছে কোনো জায়গার কোনো কানেকশন এই কুমির, ওটাকে কি বলে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত এসে পৌঁছায় কিনা, আসলে আমি কোনো জায়গায় খুঁজে না পাওয়ার পরে ওই এরিয়ার হিন্দু কিছু ফ্যামিলির সাথে আমি খুঁজে বের করেছি। এখন যে ফ্যামিলিগুলো খুঁজে বের করেছি তাদের অনেকেই আবার বাংলাদেশে এখন থাকেও না। আর বাংলাদেশে যারা থাকে, কোনো হিন্দুর ঘাড়ে কয়টা মাথা যে তারা বাংলাদেশে এখন বলবে যে শেখ মুজিবুরকে আমরা চিনতাম বা তার ফ্যামিলিকে আমরা চিনতাম। তো একটা ফ্যামিলিকে আমরা খুঁজে পেয়েছি, যে ফ্যামিলির একটা খুঁজে পেয়েছে শিক্ষিত একটা হিন্দু ফ্যামিলি, যারা টুঙ্গিপাড়ার আশেপাশেই ওখানে মানুষ হয়েছে। শেখ মুজিবের ফ্যামিলিকে তারা খুব ভালোভাবে চিনে। ভদ্রলোক এখন ক্যালকাটায় থাকে, এবং ক্যালকাটায় যিনি থাকেন ওনার নাম ডক্টর কিশোরকান্তি বিশ্বাস। কিশোরকান্তি বিশ্বাসের সাথে কথাবার্তা বলে আমার একটা জিনিস মনে হয়েছে, কিশোরকান্তি বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী তো অবশ্যই, এবং উনি একজন শিক্ষিত মানুষ। ওনার দাদা ছিলেন, ওনার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। উনি বলেছেন ওনার দাদাও ছিলেন একজন স্কুল শিক্ষক, এবং ওনার বাবা দাদা ওনাদের রেফারেন্স দিয়ে ওনারা একটা কথা বলেছে, সেই কথাটা বলেছে এই, কিশোরকান্তি বিশ্বাসের সাথে যখন আমি কথা বলি, উনি আমাকে বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান ওনাদের পূর্বপুরুষ ছিলেন নিম্ন বর্ণের হিন্দু, লোয়ার কাস্ট হিন্দু ছিলেন। এখন একটা সাবজেক্ট, আমি এই কিশোরকান্তি বিশ্বাস ওনার কথাটাকে আমি ওনার সাথে কথা বলার পরে আমি আরো কিছু ইনভেস্টিগেট করলাম। ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার বয়স, ওনার বাবার বয়স কত ছিল, মায়ের বয়স কত ছিল, এবং ওনার দাদা ওনাদের ফ্যামিলি কোথায় ছিল। তো আমি যখন ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমি এক পর্যায়ে ওনাকে জিজ্ঞাসা করেছি যে গোপালগঞ্জের আসলে কোন জায়গায়, টুঙ্গিপাড়া বা আশেপাশে কোন জায়গায় ওনার বাড়ি, এবং ওনার বাড়ির সম্পর্কে কিশোরকান্তি দাস আমাকে বল। গোপালগঞ্জ জেলা তখন ছিল ফরিদপুর জেলা, এখন গোপালগঞ্জ জেলা, আর তখন কাশিয়ানী থানা ছিল, এখন সেটা রামদিয়া থানা হয়েছে। গ্রামের নাম দেবাসুর।
আর আপনার থেকে আপনার বাড়ির থেকে দূরত্ব আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার টঙ্গিপাড়া এবং আপনার বাড়ি কত দূরে? 10 কিলোমিটারের ভিতরে। 10 কিলোমিটারের ভিতরে। এমনি আপনার কি ছোট সময়ের কথা এমন কোন স্মৃতি মনে পড়ে যে ওনার বাড়ি ঘর আপনি দেখেছেন, আশেপাশে গিয়েছেন, আশেপাশের লোকজনদেরকে আপনি চিনেন? হ্যাঁ, আমি ওনার বাড়ি ঘর গিয়েছি। যখন উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, মানে 1970-তে, তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমার বাবার সঙ্গে গিয়েছিলাম, কারণ আমার বাবা মুজিবুরের খুব ভক্ত ছিলেন। আপনার বাবার কি নাম ছিল? উনি মারা গেছেন, কৃষ্ণপ্রসাদ বিশ্বাস, স্কুল টিচার ছিলেন উনি। ওকে, উনি ছিলেন স্কুল টিচার। উনি শেখ মুজিবুর রহমান সাহেবকে পছন্দ করতেন? হ্যাঁ, পছন্দ করতেন। মুজিবুর রহমান আমাদেরই নমশূদ্র সমাজের লোক, এবং তার জন্য উনি অনেক আমাকে বলেছেন, কি করে কেন উনি সেটা বলছেন, তার জন্য উনি সেগুলো আমাকে বলেছেন, উনি যেটা জানেন সেটা। মানে আপনি আমাকে একটা কথা বলেছেন, উনি নমশূদ্র সমাজের, এইটা নিয়ে কি একটু আপনি ইলাবোরেট করবেন? আপনি কি ওনার পুরনো বংশ বা ওনার পিতামহ বা তার উপর আগের জেনারেশনের, আপনি কি এটা নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই যে ওনাদের যে ওনার বাবার যে ঠাকুরদাদা ছিলেন, ওনার বাবার, ওনার নাম ছিল নারায়ণ চন্দ্র পাল। 70 সালে যখন ইলেকশনের ঠিক আগে, যখন গণমুক্তি ফৌজ বলে একটা পার্টি হিন্দুরা গঠন করেছিল, সেই সময় ওদের প্রতীক ছিল মোমবাতি। তখন হিন্দু নেতারা বিভিন্ন বাড়িতে যে বলতেন যে তোমরা এবার হিন্দুদেরই ভোট দেবো, ভোট দেবে, হিন্দু প্রার্থী আমরা দিচ্ছি। তখন আমার ঠাকুরদাদা বা আমার বাবা এরা সবাই বলেছিল যে শেখ মুজিবুর তো হিন্দু, ও আবার মুসলমান কি করে হলো? তা আমি বলছিলাম, জিজ্ঞেস করেছিলাম তখন যে আপনারা কি করে এটা বলছেন? তখন ওরা যেটা বলেছিল যে শেখ মুজিবুর রহমান তার বাবার ঠাকুরদাদা, মানে দাদা, হ্যাঁ, তিনি নারায়ণচন্দ্র পাল ছিলেন, তিনি নমশূদ্র সমাজের লোক ছিলেন, কিন্তু যেহেতু হাড়ি কুড়ি গড়াতেন বলে পাল বলা হতো। তিনি কোনো একটা অন্যায় করার জন্য, সেই বংশের অন্যায় করার জন্য, হিন্দু ধর্ম তখন খুব কঠিন এবং কঠোর ছিল, তাকে সমাজচ্যুত করা হয়। সমাজচ্যুত করার ফলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং তার জন্য এরা আমাকে বলতো যে এই জন্য ওদের দেখবেন আচার ব্যবহার, খাওয়া দাওয়া, এমনকি চিন্তা ভাবনা, কথাবার্তা সবই নমশূদ্র সমাজের মতো, পোশাক পরিচ্ছদ, এটা আমাকে বলতেন। আর দ্বিতীয় কথা বলতেন যে উনি শেখ শব্দের অর্থ তালিবর্ষা একার আর খ নয়, তালিবর্ষা একার আর ক। হ্যাঁ, বলছেন যে তখনকার দিনে মুসলমান তোমার পুরুষদের শেখ বলা হতো, মুসলমান মহিলাদের সেইনি বলা হতো, মানে কথ্য ভাষায়, গ্রামের ভাষায়। তো এই শেখ হচ্ছে মুজিবুর রহমান। বলছে শেখ শব্দের অর্থ হচ্ছে, গ্রামে তখন বলতো যে মুসলমানরা যেহেতু পেঁয়াজ খায়, ওদের পেঁয়াজের রাগ, হ্যাঁ, ওরা সহজে গন্ডগোল করে, ওরা দাঙ্গাবাজ, সেই জন্য ওদের শেখ বলা হতো। আমরা জানি মুজিবুর রহমান, আমার ঠাকুরদাদা বা আমার বাবা বা আমাদের প্রতিবেশী গুরুজনদের অভিমত হচ্ছে শেখ মুজিবুর রহমান তালিবর্ষা একার আর ক শেখ, এবং ওই টুঙ্গিপাড়া ওই এলাকায় প্রায় 25-30টা গ্রাম ছিল মুসলিম অধ্যুষিত। ওই গ্রামের মধ্যে শেখ মুজিবদের বাড়িতে প্রচুর লোক থাকার জন্য ওরাই নেতৃত্ব দিত, এবং ওখানে খুবই গন্ডগোল হতো, যার জন্য ইংরেজদের খাতায় ওটা রাইট ফ্রন্ট বা দাঙ্গা প্রবণ এলাকা বলে চিহ্নিত ছিল, এবং এই দাঙ্গার নেতৃত্ব শেখ মুজিবের পরিবার থেকে দেওয়া হতো। এটা আমার মানে শোনা কথা, এবং মানে একজন দুইজন শুধু আমার বাবা ঠাকুরদাদা বলেননি, ওখানকার আমাদের যত মুরব্বীরা ছিলেন সবারই এই অভিমত ছিল, যার জন্য আমরা সে বছর, যারা, আমার তো তখন ভোট হয়নি, কিন্তু যাদের ভোট হয়েছিল প্রত্যেকে নৌকায় ভোট দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা আনার জন্য। আমি কি কথাটাকে এভাবে সামারাইজ করতে পারি? শেখ মুজিবের বাবা, ওনার নাম ছিল লুৎফর রহমান, ওনার লুৎফর রহমান সাহেবের দাদার নাম ছিল নারায়ণ চন্দ্র পাল। ওনারা এক সময়
মাটির হাড়ি পাতিল তৈরি করতেন। তো হাড়ি পাতিল যখন তৈরি করতেন, ওনারা কিছু একটা অন্যায় করেছে, অন্যায় করার পরে হিন্দু সমাজ তাকে নিগৃহীত করছে, বয়কট করছে, যেটাকে ইংরেজিতে বলা যায়। বয়কট করার পরে তারা মুসলমান না ধর্ম গ্রহণ করছে। সাবজেক্টটা কি এই? এটাই। এবং আরেকটা কথা আপনি আমাকে বলছেন, সেটা হচ্ছে ওনারা শাব্দিক অর্থে, অ্যারাবিক অর্থে শাইখ, যাদেরকে বলে শাইখ বলা হয়, যারা টিচার, শিক্ষক, ধর্ম শিক্ষা দেয়, তাদেরকে মিডল ইস্টে অ্যারাবিক অথবা হিব্রু থেকে শব্দটা আসছে শাইখ। কিন্তু শেখ মুজিবুর রহমানের ওই শাইখ বা শেখ না, তারা হচ্ছে তালিবস্য একার ক, মানে ওই অঞ্চলে যারা দাঙ্গা করত, ইংরেজ শাসন আমলে ওই এলাকাটাকে বলা হইতো যে এটা ভায়োলেন্ট অ্যাফেক্টেড এরিয়া, ইটস আ ভায়োলেন্ট, এখানকার লোকজনরা পিয়াজ খায়, এদেরকে এইভাবে বলে, যার জন্য তার নাম শেখ। মানে আমি কি সামারাইজটা এইভাবে করতে পারি? অবশ্যই। মোহাম্মদ ইসলাম, আপনি কিশোরকান্তি বিশ্বাসের কথাটা আপনি শুনলেন, আপনিও শুনলেন, আমিও শুনলাম। আমার এবং আপনার কাছে ওনার প্রত্যেকটা কথা, আমার কাছে ওনার কথাটা অথেন্টিক না অথেন্টিক এইটা না, আপনার প্রতিক্রিয়া কি এই সম্পর্কে কি একটু বলবেন? আপনি আমাকে যদি একটু রেসপন্সটা করেন। ডক্টর কিশোরকান্তি বিশ্বাসের এই শেখ মুজিবুর রহমানের বংশ পরিচয়, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা আমি শুনতে চাচ্ছি। দেখুন মিস্টার জ্যাকব মিল্টন, আজকে ডক্টর কিশোর বিশ্বাস যে ব্যাখ্যা দিলেন শেখ মুজিবের পরিবার সম্পর্কে, আমি কিন্তু তার অনেক পূর্ব থেকেই আমি এটা জানতাম এবং শুনেছি, এবং আমি নিউ ইয়র্কের পত্রপত্রিকায় এই শেখ নিয়ে আমি লেখালেখিও করেছি। কারণ আমাদের ছোটবেলায় মনে পড়ে যারা মুসলমান সম্প্রদায়ের লোক, যারা দাঙ্গাবাজ, যারা ঝগড়া ফেসাদ করতো, হিন্দুরা তাদেরকে শেখা শেখা বলে গালি দিত। আমার ছোটবেলায় আমি এটা আমার পরিষ্কার আমার মনে আছে। তো এখন দেখছি ডক্টর কিশোর বিশ্বাসের কথার সাথে আমার ছোটবেলার কথার হুবহু মিল দেখতে পাচ্ছি। আমি একটা কথা আপনাকে আমি এমনি জিজ্ঞাসা করব, কথাটা এথিক্যাল বা আনএথিক্যাল এটা আমি আর আপনি পরে বিচার করব, কিন্তু একটা কথা আমার জানার ইচ্ছা। ডক্টর কিশোরকান্তি বিশ্বাস, উনি পেশাগতভাবে উনি একজন ডাক্তার, উনি একজন শিক্ষিত মানুষ, উনি বিএসসি করেছেন এবং ক্যালকাটায় এখন উনি প্র্যাকটিস করছেন, এবং বাংলাদেশের সম্পর্কে অস্তিত্বের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে উনি যে কথাটা বলেছেন, আই হ্যাভ নাথিং বাট রেসপেক্ট ফর হিম। অ্যাট দ্য সেম টাইম আপনার এই কথাটাকে, এই কিশোরকান্তি বিশ্বাসের এই তথ্যটাকে আপনার কাছে অথেন্টিক না এই ধরনের কোনো কিছু মনে হয়েছে, নাকি মনে হয়েছে উনি অ্যাকিউরেট ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছে? আমার তো মনে হয় ডক্টর কিশোরকান্তি বিশ্বাস যা বলছেন, এবং আমার ছোটবেলার শ্রবণ থেকে আমি তো মনে করি একদম সঠিক কথাই বলছেন ডক্টর কিশোরকান্তি বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আমি একটা কথা জানতে চাচ্ছি। আপনি ছোটবেলা থেকেই আপনি এই শেখ মুজিবের বংশ পরিচয়টা জানেন, আপনি কি এই সাবজেক্টটা নিয়ে কখনো কোথাও লেখালেখি করেছেন, লোকজনকে বলেছেন যে এরা তো আসলে কিশোরকান্তি, মানে শেখ মুজিব তো আসলে নমশূদ্র এবং লুৎফর রহমানের দাদার নাম নারায়ণ চন্দ্র পাল, এই সাবজেক্টটা নিয়ে কারোর সাথে কোথায় মিডিয়া বা কোনো জায়গায় আপনি কি কোথাও আলাপ আলোচনা করেছেন? না, আমি মিডিয়ায় কখনো বলিনি, কিন্তু আমার একটা বই আছে, শেখ মুজিব বাংলাদেশ চাননি। সেখানে শেখ মুজিবর যে মানে বাংলাদেশের কতটা ক্ষতি করেছে, মানে বাঙালির জাতীয়তাবাদের কত দুশ্মন ছিলেন, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। বাঙালির জাতীয়তাবাদকে তিনি কিভাবে ধ্বংস করে এবং মুক্তিযোদ্ধাদের কিভাবে অপমানিত করে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উনি যে ল কন্টিনিউশন অফ অর্ডার অফ 1971 যেটা চালু করলেন, মানে সাকসেসর সরকার, যে দেশ আমাদের 2 লক্ষ মা বোনদের ধর্ষণ করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে বাঙালিদের, যে দেশ আমাদের ঘর বাড়ি লুণ্ঠন করেছে, যে সৈনিকরা, সেই দেশের সাকসেসর সরকার, এটা উনি যখন ঘোষণা করলেন তখনই আমার মনে হয়েছিল যে উনি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সাথে, ভারতের 17,000 সৈন্যের সাথে
উনি বিট্রে করছেন। হ্যাঁ, তার জন্য আমি আপনি যে বইটা লিখেছেন, বইটার কি নাম? শেখ মুজিব বাংলাদেশ চাননি। এটা আপনি কবে পাবলিশ করেছেন? এটা 2016 সালে। ওকে, এটা কি বাংলাদেশে অথবা আমেরিকায় বা অ্যামাজনে কোন জায়গায় কি কিনতে পাওয়া যায়? এটা আমেরিকায় পাওয়া যায়, নিউ ইয়র্কে। মোহাম্মদ ইসলাম সাহেব, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি আর আপনি কোন এক সময় যদি কিশোরকান্তি বিশ্বাসের বইটা আমরা কালেক্ট করতে পারি। ওকে, আমরা এখন একটু ট্রাই করি সুভাষ চক্রবর্তী আমাদের কথা শুনছেন কিনা। চক্রবর্তী সাহেব, আপনি কি আমাদের কথা শুনছেন? হ্যালো হ্যালো। আমার ধারণা ইন্টারনেট স্পিড কম থাকার জন্য আমার মনে হয় সমস্যাটা হচ্ছে। ডক্টর বিশ্বাস আর ইসলাম ভাই, আপনারা কি দুজনে আমার সাথে একমত ইন্টারনেট কানেকশনের জন্য এটা? অবশ্যই। তাই তো মনে হচ্ছে, কারণ ওনাকে দেখতে পাচ্ছে কিন্তু ওনার কোনো মুভমেন্ট দেখছে না। তো আমরা কি ওনাকে এখন স্ক্রিনে রাখবো, নাকি উনি আবার আসলে পরে আবার ট্রাই করব? উনি থাকুক, শুনুক, যদি শুনতে চায়, শুনতে পারেন আমাদের কথা। ডক্টর চক্রবর্তী, আপনি কয়েকটা কথা বলেছেন শেখ ডক্টর বিশ্বাস। সাহেবের ব্যক্তিগত ভূমিকা নিয়ে 1971-এ এবং এর পরবর্তী সময় উনি যেভাবে দেশ শাসন করেছেন। আপনার মনে হয়েছে উনি মুক্তিযোদ্ধাদের সাথে উনি সঠিকভাবে মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করেনি, দেশের প্রতি, বাংলাদেশিদের প্রতি, বাঙালিদের প্রতি উনি সঠিক নেতৃত্ব দিতে পারেননি। আমি এই সাবজেক্টটা অনেক একটা বিশাল সাবজেক্ট, আমি আপনার বইটা একটু পড়তে চাই এবং বইটা পড়ার পরে আমি কথা বলবো। এখন যে কথাটা আমি একটু বলতে চাচ্ছি, শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার মেয়ে, এবং উনি জীবিতকালে এ ধরনের কোনো দাবি উনি করেন নাই, কিন্তু ওনার মেয়ে বর্তমানে দাবি করছেন যে শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষ ছিলেন শেখ মোহাম্মদ আউয়াল। তার সাথে আমি যখন কথা বললাম, আপনি আপনার দাদা বা দাদার পূর্বপুরুষ আপনাদেরকে সরাসরি বলে গেছেন তাদের বংশ পরিচয় শেখ মুজিবের বাড়ি থেকে আপনার বাড়ির কাছে। তো এই যে বর্তমানে যে কথাগুলো বলছে, একজন রাজনীতিবিদ কি তার সত্যিকার অর্থে নিজের পরিচয় দিয়ে রাজনীতি করবেন, না নিজের একটা মিথ্যা পরিচয়কে সামনে দিয়ে মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করবেন? বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, বেশিরভাগ রাজনীতিবিদরাই তো বড় অভিনেতা। হ্যাঁ, রাজনীতিতে সত্যি কথা খুব কম চলে বর্তমান রাজনীতিতে, এবং সেটা বেশ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে রাজনীতিতে যে যত মানুষকে ধোকা দিতে পারে, ব্লাফ দিতে পারে, সে তত বেশি বড় নেতা হতে পারে। সেটা আমি তো ভারতবর্ষেও দেখেছি এবং বাংলাদেশেও দেখেছি। এই যে যেমন দেখুন আপনি ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি ভাষা আন্দোলন করলেন, এত কিছু করলেন, এখনকার বাঙালিরা তার নামটা পর্যন্ত জানে না। ইতিহাসে তাকে কতটা উজ্জ্বল করা হয়েছে, এবং তাদের উজ্জ্বল করা হয়েছে যারা ইচ্ছা করে ক্ষমতায় এসে নিজের নাম জাহির করছে, মিথ্যা বলছে। এ ব্যাপারে তো প্রচুর ডকুমেন্টস আছে, আপনি জানেন। এমনকি আমরা যেটা পড়েছি যে ভাষা আন্দোলনের সঙ্গে ডাইরেক্ট শেখ মুজিবের কোনো ছিল না, সম্পৃক্ততা ছিল না। ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিন, কিন্তু তার পরের দিনই ফরিদপুর জেল, 27 তারিখে ফরিদপুর জেল থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়, এবং তখনও ভাষা আন্দোলনের নেতাদের ধরা হচ্ছে, তাদের অন্তরীণ করা হচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু শেখ মুজিবুর সাহেব মুক্তি পেয়ে গেলেন। তো তিনি যদি সত্যি আন্দোলন করে থাকেন, তাহলে তিনি এই মুক্তিটা পাওয়ার তো তার কথা নয়। অন্যরা যেমন শাস্তি পেয়েছিল বা জেলে গিয়েছিল, ওনারও তো সেটা পাওয়ার কথা। তাছাড়া আপনারা তো খুব ভালো করে জানেন যে 7ই মার্চ রমনা মাঠে শেখ মুজিবুর সাহেব যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য যদি একটা গণতান্ত্রিক সরকারও হতেন তাহলে তাকে অ্যারেস্ট করতেন, কিন্তু একটা সামরিক সরকার, ইয়া খান, তাকে কেন অ্যারেস্ট করলেন না? একবার আপনারা ভাববেন না কেন অ্যারেস্ট করলেন না এবং কেশাগ্র স্পর্শ করলেন না? কিশোরকান্তি দাসের কনভারসেশনের এক পর্যায়ে উনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বিষয়ই কথাবার্তা বলতে চেয়েছেন, অনেক বিষয়ে আলোকপাত করেছেন, তার মতামত দিয়েছেন, এবং আমি সাবজেক্টটাকে যখন ঘাটাঘাটি করতে থাকলাম, উনি বাংলাদেশের রাজনীতিতে মানুষের মিথ্যাচারিতা,
দেশপ্রেমের অভাব, এইসব বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে উনি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন মুজিব ফ্যামিলির যে মিথ্যা পরিচয় দিয়েছে যে তারা শেখ আউয়ালের বংশধর, এই বিষয়ে উনি আমার কথার মাধ্যমে এই কথাগুলোকে আবার ইন্টারজেক্ট করেছেন, যা আপনারা শুনে আপনারা নিজেরা বিচার করতে পারবেন। বাংলাদেশের রাজনীতি করতে গেলে আমি জানি একটা সময় মানুষের বংশ পরিচয় দেখেছে, মানুষের শিক্ষা দেখেছে, মানুষের যোগ্যতা দেখেছে, বিভিন্ন কিছু দেখেছে। এখন আমার একটা জিনিস মনে হয়েছে, শেখ মুজিবুর রহমান যখন জীবিত ছিলেন, শেখ মুজিবুর রহমান নিজেকে কখনোই দাবি করেন নাই উনি কোন দরবেশের বংশধর এবং ধর্মপ্রচার করার জন্য মুঘল শাসনামলে কে মিডল ইস্ট থেকে ভারতে এসে ধর্ম প্রচার করেছে। এই কথাগুলো এসছে গত ৫-৭ বছর ১০ বছরের মধ্যে। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, ২০১১-১২ থেকে এবং 1997-98 সালে কিছু বই লেখা হয়েছে, স্পেশালি ভারতীয় হিন্দু লেখকদের দ্বারা, এবং গত 10 বছরে কমপক্ষে 50-60টা বই মার্কেটে এসছে। এবং এখানে দেখা গেছে এই 50-60টা বইয়ের ভিতরেই তারা কোট করে এই শেখ মুজিবুর রহমানের নামে ওয়াইকিপিডিয়া তৈরি করা হয়েছে, শেখ লুৎফুর রহমানের নামে ওয়াইকিপিডিয়া তৈরি করা হয়েছে, শেখ ওয়াজেদের উপরে ওয়াইকিপিডিয়া তৈরি করা হয়েছে। বিভিন্ন ওয়াইকিপিডিয়ায় ওই যে বইগুলা লেখা হয়েছে ওইগুলোর উপরে একের পর এক ধারা বিবরণী দিয়ে যাচ্ছে, কিন্তু এর পিছনের কোনো রেফারেন্স নাই। এখন আমি যদি বলি যে কিশোরকান্তি বিশ্বাস যে কথাগুলো বলেছে, কিশোরকান্তি বিশ্বাসের কথাটাকে আমি গ্রহণযোগ্য কেন বলি? কিশোরকান্তি বিশ্বাস কোন বইয়ের রেফারেন্স দেয় না, সে তার বাবার রেফারেন্স দিয়েছে, সে তার দাদার রেফারেন্স দিয়েছে, সে তার দাদার বাবার রেফারেন্স দিয়েছে, কথা বলেছে তারা কে কি বলে গেছে। আমি কি কিশোরকান্তি বিশ্বাসের কথাগুলোকে একেবারে বাইবেলের আয়াত হিসেবে ধরে নেব? না, আমি এভাবে ধরে নিচ্ছি না। কিন্তু একটা জিনিস সন্দেহজনক, শেখ মুজিবের পরিচয়টাকে একেবারে মিডল ইস্টার্ন ধর্ম প্রচারক বানানোর জন্য গত 10 বছরে 50টা বই লিখে ওই রেফারেন্সে এখন ওয়াইকিপিডিয়া তৈরি করা হয়। সাবজেক্টটা কি সন্দেহজনক না? শেখ মুজিব বাংলাদেশের রাজনীতি করেছেন, কিন্তু এটা বলেন নাই উনি পীর ছিলেন, উনি বলেন নাই উনি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর ছিলেন, উনি বলেননি যে উনি হযরত ফাতিমার বংশধর ছিলেন। শেখ মুজিব রাজনীতি করেছেন, শেখ মুজিব যতটুকু লেখাপড়া করেছেন, যেভাবে করেছেন, সে রাজনীতি করেছেন স্বমহিমায়। উনি মিথ্যা কথা বলেন নাই, উনি বলেন নাই যে উনি পিরানে পীর কুতুবে রব্বানী। কিন্তু এই সময় যখন উনি জীবিত নেই, যাও নিজের জীবদ্দশায় যিনি যে দাবিগুলো কখনোই করে যাননি, এই কথাগুলোকে এখন কেন পুঁজি করে হাসিনা শেখ এবং তার বকরা ছেলেপানরা এই পরিচয়টাকে হাইলাইট করার চেষ্টা করছে? কেন চেষ্টা করছে? এটা কি বাংলাদেশের 17 কোটি মানুষকে কি বলদ বানানোর জন্য, নাকি বোঝাতে চাচ্ছেন যে তার ফ্যামিলি এন্টাইটেলমেন্ট হলো তারা পীরের বংশ থেকে এসে তো বাংলাদেশ তারা শাসন করবে? বিষয়টা কি এইভাবে হতে পারে? হতে পারে। আবার আমি এটা বিশ্বাস করি না কোনোভাবেই যে গত 10 বছরে যে বইগুলো, আমার প্রত্যেকটা বই এবং লেখকদের, এরা কোনো বিখ্যাত কোনো লেখক না, এবং এনাদেরকে দিয়ে এই বইগুলা লেখিয়ে এই রেফারেন্সে ওয়াইকিপিডিয়া তৈরি করা হইতেছে। সাবজেক্ট আমার কাছে সন্দেহজনক এবং এই বংশ পরিচয়টাকে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। বিষয়টাকে আমি এত সিরিয়াসলি নেই না, কিন্তু যতটুকু নিয়েছে তাতে আমি দেখি না যে শেখ আউয়াল নামে যে ভদ্রলোক যদি কেউ এসেও থাকে মিডল ইস্টার্ন ডিসেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, মোগলেরা এসে থাকে, তার বংশধর শেখ মুজিব, বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য না। এখন বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে একজন ভালো বংশের শিক্ষিত মানুষ, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, একজন দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের রাজনীতি করবে, তাতে তার জন্য পীরের বংশ বানানোর দরকার নাই, তাকে শিক্ষিত বানানোর দরকার নাই। বাংলাদেশে বহু লোকজন রাজনীতি করে যাদের শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকের নিচে, কিন্তু তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের বংশ কেউ পীরের বংশ না, আউলিয়ার বংশ না, কেউ সেইন্ট হয়নি। কিন্তু এই যুগে, এই সময়ে এসে যেখানে শেখ হাসিনা সত্যর প্র্যাকটিস করে না, প্রতিটি কথায় মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথাগুলোকে সত্য বানানোর জন্য লোকজনদেরকে দিয়ে বই লেখিয়ে তার বাবাকে এবং সে নিজেকে কেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে তার বংশধর বানানোর চেষ্টা করছে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বানানোর চেষ্টা করছে, বিষয়টি আমার কাছে অত্যন্ত ন্যাক্কারজনক এবং বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য না বিধায় আমার এই ধারণাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকুন,
আপনারা সুস্থ থাকুন। ভবিষ্যতে অন্য কোনো বিষয় আবার কথা হবে। আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, ঘরে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল বোকাপাট।